আমরা হুঁশিয়ারি করে বলবো, অতিরঞ্জিত করার চেষ্টা যদি আপনারা করেন, আপনারা কিন্তু আমাদের কাছে কেউ না। 15 সেকেন্ডেও লাগবে না। যখন সাংবাদিক ছিল না, শুধু কয়েকটা মিডিয়া আমাদের সংবাদ প্রচার করছিল, তখন কিন্তু আন্দোলন চলছে, এত এত খুন হয়েছে, এত এত কিছু হয়েছে, আন্দোলন চলেছে। তো আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন, আপনারা কিন্তু রেহাই পাবেন না। একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো? তো এই রাফির কে নিয়ে একটি প্রতিবেদন বাংলা দেশ নামক, ডেইলি বাংলাদেশ নামক একটা পোর্টালে ওনার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। পরবর্তী তারা রিপোর্টটি ডিলিট করছে এবং এটা নিয়ে গতকাল সারাদিন ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, সব জায়গায় মোটামুটি ভাইরাল বলা যায় বিষয়টা। তো পরবর্তীতে অবশ্য এটা তাদের ভুল তথ্য বা ভুল পোস্ট, ভুল রিপোর্ট, এটা স্বীকার করছে। এগুলো পরে আসতেছে। প্রথমে রিপোর্টটা নিয়ে একটু কথা বলি। প্রথমে এখানে বলা হচ্ছে এক রাফির হিসাবে 32 কোটি টাকা। এটা ছিল হেডলাইন। এটা অনেকে শেয়ার করছেন, কিন্তু পরবর্তীতে গিয়ে কিছুক্ষণ পরে এরা পোস্টটা ডিলিট করে দেয়। পোস্টটার স্ক্রিনশট আমি পেয়েছিলাম, এরপর আমি কালকে অনেকের ইনবক্স আমি পেয়েছি। তবে আমি এই বিষয়ে একটু কনফার্ম হওয়ার জন্য কথা বলি নাই। দেখলাম এই বিষয়ে আমি তো কথা বললো কি না বললো কি, কিন্তু অনেক বড় বড় লোকরা কথা বলছে এই বিষয়ে। তো প্রথমে রিপোর্টে তারা কি প্রকাশ করেছে সেটা আমি একটু বলি। রিপোর্টে প্রথমে তারা প্রকাশ করছে এই যে রাফি, চট্টগ্রাম রাফি, তার বিরাট অবদানের কথা বলছে আন্দোলনের সময়। হ্যাঁ, আমরা আন্দোলনের সময় আমরা দেখেছি। সম্ভবত 2 নম্বর গেট থেকে জিসির মোড় এদিকে কোনো একটা মিছিলে পুলিশ বাধা দিতে চাইছিল। সে রাফি আগে এসে পুলিশ সাথে মানে সাহসিকতার পরিচয় দিয়েছে, মোটামুটি অনেক সাহস দেখিয়েছে। এবং যখন অন্যান্যরা বাতের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, তখনই রাফি বিভিন্ন বিবৃতি দিয়েছে, আন্দোলন ঘোষণা করছে। আমি নিজেও রাফির সম্ভবত একটা ভিডিও প্রচার করছিলাম, ওনার ঘোষিত কর্মসূচি। সম্ভবত যেদিন 6 তারিখের পরিবর্তে 5 তারিখ করা হলো ঢাকা ঘেরাও এই কর্মসূচিটা। এগুলো তারা এখানে রিপোর্টে প্রকাশ করছে। অভিযোগ যে জায়গায়, সে যুগে একটু বলি, ওনার কাজ হচ্ছে মানে তকবির বাণিজ্য। উনি শুধু মানে তদবির করেন আর কি, তদবির করে ওনার বাণিজ্যটা হচ্ছে তদবিরে। ওনার সাথে এখন বড় বড় লোকের সাথে পরিচয়। আওয়ামী লীগের অনেকে চাকরি চলে গেছিল 5ই আগস্টের পর তাদেরকে আবার পুনর্বহাল করা, এগুলো নিয়ে উনি কাজ করতেছেন। এবং এখানে একটা অভিযোগ করা হয়েছে, ভোটে বিরাট একটা শিপমেন্ট এসেছে, যেটা কর ফাঁকি দেওয়ার জন্য উনি তদবির করতেছেন। কর ফাঁকি দিয়ে একটা মোটা অঙ্কের টাকা উনি নেবেন। যা ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সেটা হচ্ছে ওনার রাফির ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে 31,320,000 টাকা আছে। একটু খেয়াল করিয়েন, ওনার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে 31,320,000 টাকা। আচ্ছা, রাফির মায়ের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে 31,90,000 টাকা আছে। ভয়ঙ্কর অভিযোগ সেটা হচ্ছে বিদেশি টাকা কনভার্ট করার জন্য একটি বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন। মানে বিদেশি টাকা কনভার্ট করার জন্য একটা অ্যাকাউন্টের প্রয়োজন, এবং সেই অ্যাকাউন্টটি রাফির এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে। তথ্যগুলো একটু লক্ষ্য করিয়েন। রাফির এনআইডি কার্ড দিয়ে টাকা কনভার্ট করার অ্যাকাউন্টটা খোলা হয়েছে এবং ইউজার নাম দেওয়া হয়েছে ডোলান1 ইউজার নেম। আচ্ছা, সেখানে 22 অক্টোবর পর্যন্ত এই অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 26,84,900 ডলার। আমি আবার বলছি, 26,84,900 ডলার। যদি সেই দিনের হিসাব, তার মানে প্রতিবেদক সেই দিনের হিসাব করছে 119 টাকা 45 পয়সা করে, মানে ডলারের রেট। সে হিসাব করলে ওনার টাকার পরিমাণ দাঁড়ায় 32,07,12,700
টাকা। এটা হচ্ছে রিপোর্টের অভিযোগ। এই রিপোর্টটা করার পর ওনারা রিপোর্টটা ডিলিট করছে। এটা নিয়ে আমি বলবো, আমি প্রমাণটা বলবো। ওনারা ডিলিট করছে। এখন তারা বলতেছে পোর্টালটা অবশ্যই আমাদের দেশের একটি গোয়েন্দা সংস্থার এরকম অনলাইন পোর্টাল অনেক আগে থেকে ছিল। এটা 2009 সাল থেকে মাফিয়া হাসিনা আমল থেকে শুরু হয়েছে। না হয় একটি গোয়েন্দা শাখার এরকম একটা পোর্টাল থাকার কোনো কথা না। আবার এই ধরনের এরা বিভিন্ন ধরনের মানে পোর্টাল তৈরি করে। তো এটা যে বোমা পোর্টাল সেটাও বলা যাবে না, যেহেতু তারা আবার রাফিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। তাদের ভুল হয়েছে। তারা কি ভুল হয়েছে? তারা বলতেছে এটা আমরা একটা শোনা কথা শুনছিলাম, এটার উপর আমরা রিপোর্টটা প্রকাশ করছি। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এখানে, আমি যে উদাহরণগুলো দিলাম, এগুলো কি শোনা কথা হতে পারে? রাফির যদি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে ওই অ্যাকাউন্টে এত টাকা আছে সেটা বলতে পারবো? রাফির মাইয়ের অ্যাকাউন্ট, আচ্ছা রাফির এনআইডি কার্ড দিয়ে যে টাকা কনভার্ট করা অ্যাকাউন্ট খুলছে, রাফির এনআইডি কার্ড যদি নাম্বার যদি না জানতাম, তাহলে আমি কিভাবে বলতাম? এবং সেখানে ইউজার নাম কি ব্যবহার করা হয়েছে সেটা যদি তদন্ত করে না দেখতো, তাহলে ইউজার নামটা কি বের করতে পারতো না। তাহলে এগুলাকে আমি মনে করি সঠিক, মানে আমার বিবেচনায় সঠিক, যেহেতু রিপোর্টটা যে হিসাবে আসছে ওই হিসাবে বলতেছি। কারণ এখানে যদি বলতো আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা অনুসন্ধান করি না, আমরা কারো থেকে শুনেছি, আমরা এটা একটা ধারণা করতেছি, বিভিন্ন গোয়েন্দা সূত্রে পাওয়া, ওই রকম কিছু উল্লেখ করা নাই। এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে ওনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে এত টাকা, বলতে পারতো ওনার অ্যাকাউন্টে এত টাকা আছে, ওনার মায়ের অ্যাকাউন্টে, তাহলে এটা আন্দাজে একটা কথা হয়ে যেত। এখন এটা কেন বলতেছে ওনার বিকাশ অ্যাকাউন্টে এত টাকা আছে, ওনার মায়ের অ্যাকাউন্টে এত টাকা আছে, অ্যাকুরেট অ্যাকাউন্ট টাকার কথা বলতেছে। তারপর যে উনি যে টাকা কনভার্ট করা অ্যাকাউন্ট খুলছে সেটাও বলছে, এবং কি দিয়ে খুলছে, যে ওনার এনআইডি কার্ড দিয়ে খুলছে, এবং ইউজার নেম ওনার নাম না দিয়ে যে ভিন্ন নাম দিছে সেটাও একটা প্রমাণ বহন করে। তারপর সেখানে যে টাকা আছে সেই টাকাটা 119 টাকা 45 টাকা পয়সা করে যা তারা সেই দিনকার হিসাব করছে, সেই হিসাবটাও তো মনে হয় না এটা যেন কোনো ভুল তথ্য আছে। তারপরও ধরে নিলাম তর্কের খাতিরে এটা ভুল, এই রিপোর্টটা সম্পূর্ণ ভুল হওয়ার কারণে তারা সেটা রিপোর্টটা কি করছে, ডিলিট করে দিয়ে তারা আবার আরেকটা পোস্ট করছে যে তাদের রিপোর্টটা ভুল ছিল, তারা শুনেছেন, শোনার উপর ভিত্তি করে এই রিপোর্টটা করে ফেলছে। আচ্ছা, শোনার উপর ভিত্তি করে কেউ এরকম একটা রিপোর্ট করতে পারে? তাছাড়া এটা একটি আমার দেশের গোয়েন্দা সংস্থার পোর্টাল, তারা কি এই ধরনের একটা রিপোর্ট করতে পারে? কখনোই পারে না। আমার মনে হয় যে হিসাবটা দিয়েছে সেই হিসাবে মনে হয় না এই ধরনের একটা রিপোর্ট করতে পারে। যা হোক, তারপরে তাদের কথা ধরে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে রিপোর্টটা ঠিক আছে ভুয়া। এই জন্য তারা আবার একটা রিপোর্ট প্রকাশ করছে যে এটা ভুয়া ছিল। সেখানে কি লেখছে একটু আপনাদের পড়ে শোনাই। সেখানে লেখছে সমন্বয়কের তকবির বাণিজ্য এক রাফির হিসাবে 32 কোটি টাকা শিরোনামে প্রকাশিত সংবাদ তথ্যটি মিথ্যা হওয়ায় সংবাদটি বন্ধ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদকের হাতে টাকা তথ্য প্রাথমিকভাবে যাচাই বাছাই না করে প্রকাশ করা হলো। পরবর্তীতে আমরা গভীরভাবে অনুসন্ধান করে নিশ্চিত হয়েছি এগুলো সম্পূর্ণ মিথ্যা তথ্য। ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু আমি একটু আগে আবার ওই তারা যে নিউজটা স্বীকার করছে যে ভুল হয়েছে, নিউজটা যে প্রকাশ করছে ওই নিউজটা আবার পড়তে গেছিলাম। আমি অনেকবার চেষ্টা করছি, তারা সেই নিউজটাও ডিলিট করে দিয়েছে। যদি তারা যদি সত্যি ভুল স্বীকার করতো, সেটা মেনে নিত, সেটা এই মুহূর্তে তো ডিলিট করতো না। এটা তো এই মুহূর্তে ডিলিট করার কথা না, তারা এটা ডিলিট করে দিয়েছে, এই মুহূর্তে ডিলিট করে দিয়েছে যে ভুল স্বীকার করছে সেটা। আচ্ছা, এই যে ঘটনাটা আসলো, এটা নিয়ে যে কথা হচ্ছে,
এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন? আমাদের দেশের কালচারে কি এটা হয় না? আমাদের দেশের কালচারে কি হয় না? হয়। আমাদের যে এত বড় একটা বিশাল একটা মুক্তিযুদ্ধ হলো, যে মুক্তিযুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবের চেয়েও আরো অনেক ভয়াবহ একটি দেশের আপনার পেশাদারিত্ব সেনাবাহিনীর সাথে আমাদের দেশের সাধারণ জনতা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে মৃত্যুর ঝুঁকি নিয়ে। সেই জায়গায় জুলাই আগস্ট তো অনেক একটু পার্থক্য আছে। সেই মুক্তিযুদ্ধের পরেও মুজিব বাহিনী দেশটাকে লুটিপুটে খেয়েছে। তার প্রমাণ আমরা পেয়েছি। দেশ স্বাধীনের পর মুজিব বাহিনী শেখ পরিবার দেশটাকে যেরকম ইচ্ছে সেরকম করছে। এটা তাদের পৈতৃক সম্পত্তি মনে করছিল। তাহলে যেহেতু আমাদের অতীত রেকর্ড ভালো না, এখন জুলাই আগস্টের পর যখন এইসব ঘটনা আমাদের সামনে আসে, আমরা তো বিশ্বাস না করলেও উড়িয়ে দিতে পারি না। উড়িয়ে দেওয়ার মতো সুযোগ নেই। মনের মধ্যে কিছুটা হলো সন্দেহ থাকে, হতে পারে। কেন হতে পারে? যেহেতু আমাদের অতীত রেকর্ড ভালো নেই। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা হয়েছে। হাসিনা তো বিগত 15 বছর সেই মুক্তিযুদ্ধ বাণিজ্য দিয়ে চলছে। আর তাছাড়া মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নিজেও তো লুটপাট যা কিছু করার আছে করছে আওয়ামী লীগ নেতারা। তাহলে আমাদের সেই অতীত ইতিহাস যেহেতু ভালো নাই, এটা আমরা উড়িয়ে দিতে পারি না। আর যেহেতু ঘটনাটা যেভাবে তারা রিপোর্টটা যেভাবে প্রথমে প্রকাশ করছে, সেই হিসাবে বলার কোনো সুযোগ নেই বা চিন্তা করার কোনো সুযোগ নেই যে রিপোর্টটা ভুল হতে পারে। তারপরও মেনে নিয়েছি, যদি তর্কের খাতিরে ভুল হতে পারে, তারা সেই জন্য আবার একটা রিপোর্ট প্রকাশ করছে। কিন্তু আমার প্রশ্ন সেই জায়গায়, সেই রিপোর্টটাও কেন তারা আবার ডিলিট করে দিল? এখানে হচ্ছে মূল কথা। তাহলে সব কিছু মিলিয়ে কিছুটা একটা হচ্ছে বা হয়েছে। আর রাফির যে ওনার যে ডিমান্ড, ওনার যে এখন যে একটা বাপ আসছে আন্দোলনের পরে, সেটা তো ভিডিও শুরুতে আপনারা দেখছেন। উনি 15 সেকেন্ডও সময় দিচ্ছে না, মানে সাংবাদিকদের উড়িয়ে দেবে ওই রকম একটা মন্তব্য করছে। 15 সেকেন্ড নাকি 15 মিনিট ওই ধরনের একটা কথা বলছে। তাহলে যার ভঙ্গিমা, যার আচরণ এরকম হতে পারে, তার দ্বারা এই কাজটা তো অসম্ভব কিছু না। আর তাছাড়া তো রাফি তেমন একটা অন্যায়ও করে নাই। রাফি তো আর বাস স্ট্যান্ডে গিয়ে, টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করে নাই 10 টাকা 5 টাকা। ওইটা করলে না বা দেশের জন্য ক্ষতি হতো। এখন যে তদবির বাণিজ্য করতেছে বিশাল বিশাল অ্যামাউন্টের টাকা এবং দেশ থেকে পাচার করতেছে, এটা তো কোনো ব্যাপার না। এটা তো আমাদের স্বাভাবিক ব্যাপার। এটা কোনো অন্যায় নেই, এটাতে কোনো অন্যায় নেই, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। ওই টেম্পো স্ট্যান্ডে 5 টাকা 10 টাকা যেটা তুলে, সেটা জন্য আমাদের বিশাল সমস্যা হয়ে যাচ্ছে দেশে। কিন্তু টাকা যে পাচার হচ্ছে সেই জন্য আমাদের কোনো সমস্যা নেই। যাই হোক, রাফিদের এই ধরনের করার অধিকার আছে, যেহেতু মুক্তিযোদ্ধার পরবর্তীতে শেখ মুজিব বাহিনী করছিল। এখন জুলাই আগস্টের বিপ্লবের পর যারা বিপ্লবের অংশীদারি, তারা তো এই ধরনের কিছু করতেই পারে। এটা তেমন কোনো দোষের কিছু না। তবে আপনাদের প্রতি এটা অনুরোধ, কমেন্টে গালাগালি করবেন না। তারপর অযথা ব্যক্তিগত আক্রমণ করিয়েন না। যদি আমার কথার সূত্র কোনো তথ্যের ভুল হয়ে থাকে, সেটা তুলে ধরবেন। আমি চেষ্টা করব সংশোধন করার জন্য। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।